আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মাহমুদুল শিবলি সাহেব। আপনি জানতে চেয়েছেন বিভিন্ন খতিয়ানের হিস্সা বা অংশ বের করার নিয়ম তুলনামূলক আলোচনা করার ভিডিও দেন। এই প্রসঙ্গে আমাদের ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। ভিডিও ট্যাবে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো ওপেন হবে। ওখান থেকে আপনি সিএস, আরএস, এসএ খতিয়ানের হিস্সা থেকে কিভাবে শতাংশ বের করবে, বিএস খতিয়ানের হিস্সা থেকে কিভাবে শতাংশ বের করবে, এই ব্যাপারে ভিডিও আছে, আপনি একটু দেখার চেষ্টা করিয়েন। পরবর্তী প্রশ্নটা আপনিই করেছেন যে বায়না দলিল রেজিস্ট্রি করার পর সব টাকা পরিশোধ করে আবার নতুন করে রেজিস্ট্রি করা লাগবে কি না। আপনি বায়না দলিলের জন্য রেজিস্ট্রি করে দলিলটা করছেন। বায়নার একটা নির্দিষ্ট সময় থাকে, একটা টাকার পরিমাণ থাকে, এতদিনের মধ্যে মূল দলিল রেজিস্ট্রি করে নেবেন, এই সব ব্যাপারে কথাবার্তা থাকে। সুতরাং বায়না দলিলের সাথে একবারে মূল দলিলের উল্লেখযোগ্য কোনো সম্পর্ক না। এটা একটা সময় আপনি পাইছেন বায়না করার পরে, নির্দিষ্ট একটা সময় যেটা দলিলে উল্লেখ থাকবে। পরবর্তীতে অবশ্যই আপনাকে সব টাকা পয়সা পরিশোধ করে এরপরে মূল দলিল দ্বারা ওই জায়গাটার পূর্ণাঙ্গ আপনাকে এরকম দখলে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি হইলেন মোহাম্মদ আব্দুল কাদির সাহেব। আপনি জানতে চেয়েছেন সিএস, আরএস, এসএ খতিয়ানে দলিল সূত্রে মালিকের নাম উল্লেখ আছে, কিন্তু বিএস জরিফে খতিয়ানে সরকারের নামে রেকর্ড। এখন কি করে দলিল সূত্রে মালিক পক্ষ তাহা লাভ করতে পারবে? আপনাকে এক নম্বরে দেখতে হবে বিএস জরিপটা যে হয়েছে কি কারণে, কোন ডকুমেন্টের ভিত্তিতে বিএস জরিপটা সরকারের নামে হয়ে গেছে, এটা আপনাকে দেখতে হবে। কারণ এমনি আমি আর আপনি বললেই একটা জমি আমার আর আপনার নামে রেকর্ড করাই দিবে না। এটার এগেনস্টে একটা দলিল আমাকে দিতে হবে, একটা কাগজপত্র দিতে হবে, তারপরে সে করবে। এক নম্বরে এই জিনিসটা দেখার চেষ্টা করবেন। দুই নম্বরে যখনই আপনি দেখবেন যে কোনো ওয়ে সরকারের নামে হয়ে গেছে, তখন আপনাদের দ্রুত এটা উচিত হবে এটার বিরুদ্ধে একটা মিস কেস করা। হ্যাঁ, থানা পর্যায়ের যে অফিসগুলো আছে ওখানে এরকম মিস কেস করবেন। নির্দিষ্ট সময় থাকলে তো ফিল্ড পর্যায়ের মধ্যে, নির্দিষ্ট ওই সময়ের মধ্যে হলে তো খুব সহজেই হয়ে যেত। এখন যতই লেট হোক তারপরও থানা পর্যায়ের যে সেটেলমেন্ট অফিসগুলোতে আছে ওখানে আপনি মিস কেস করে এই জিনিসটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আল নবী সাহেব। আপনি লিখছেন পিতা মারা যাওয়ার পূর্বে তার সন্তানের মৃত্যু হলে ওই মৃত সন্তানের ওয়ারিশগণ পিতার সম্পত্তি কী রকম ভাগ পাবে? পিতা মারা যাওয়ার পূর্বে যে সন্তানের মৃত্যু হয়ে যায়, আমাদের মুসলিম ফারায়েজ মতে ওই সন্তান সম্পত্তির অংশীদার হবে না। কিন্তু আইয়ুব খান 1961 সালে বিতর্কিত একটা আইন করেছেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ওই আইনের বলে বাংলাদেশে এখনও এভাবেই আছে যে পিতা জীবিত থাকাকালীন সময়ই হোক তার কোনো সন্তান মারা গেলে ওই মৃত সন্তানও পাবে। এখন মৃত সন্তানের ওয়ারিশরা কিভাবে সম্পত্তি পাবে, এই জিনিসটা কিন্তু ইসলাম বন্টন করবে না। যেহেতু আমাদের মতে আমরা ওখানে পাবেই না, সেখানে ছেলে মেয়ে থাকলে, স্ত্রী থাকলে তাদের বন্টনটা কিভাবে হবে এটা আর আমাদের দায়িত্ব না, এটা আমরা করবও না। এই জন্য এখানে আইনে যেভাবে বলা আছে এইভাবে দেখতে হবে। ছেলে মেয়ে কি সমান নেবে না স্ত্রীরা কতটুকু দিবে, এই ব্যাপারে আমরা দেখা গেছে যে বলবো না। এখন এই ব্যাপারে আইয়ুব খানের আইনেও দুর্বলতা ছিল, আইনেও সুস্পষ্ট করে কিছু বলে যায় না যে এই ক্ষেত্রে কি ছেলের অর্ধেক মেয়ে পাবে, মেয়ের ডবল ছেলে পাবে, স্ত্রী যে 8 ভাগের 1 ভাগ পাবে, এই হিস্সাগুলো কি ঠিক থাকবে নাকি দেখা গেছে যে সবাই সমান ভাগ করে নিয়ে যাবে, এরকম কিছু স্পষ্ট করে বলাও হয় না। আমাদের দেশের অ্যাডভোকেটগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ করে করে জিনিসটার এরকম সলিউশন দেয়। আপনার একান্ত দরকার হলে আপনি কোনো একজন অ্যাডভোকেটের কাছে রানিং আইন সম্পর্কিত এই ব্যাপারে জেনে নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, যেহেতু এটা ইসলামী ফারায়েজ না, এই জন্য এই অংশে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরও কোনো অংশ না বুঝলে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি ফয়জুর রহমান সাহেব। অনেক বড় প্রশ্ন যে স্যার আমার একটা প্রশ্ন হলো, আমাদের বাড়ির সামনে নদী আছে এবং নদীর পাড় দিয়ে মানুষ চলাচল করতে করতে এক পর্যায়ে সেটা রাস্তা হয়ে গেছে এবং 2 বছর আগে ওই কাঁচা রাস্তার উপর ইট বসানো হয়েছে এবং সেটা একেবারে ফাঁকা রাস্তা হয়ে গেছে। কিন্তু বিএস জরিফে এসে ওই রাস্তার থেকে প্রায় 50 ফিট দূরে 18 ফিটের সরকারি রাস্তা নেওয়া হয়েছে, যা আমাদের বাড়ির পিছনে দিয়ে বাড়ির দাগের ভিতর দিয়ে গেছে। মানুষ বলাবলি করে যে সরকারি রাস্তা এখান দিয়ে আর হবে না, যেটা হয়ে গেছে
সেটা হবে। এখন আমার জানার বিষয় হলো আমরা যদি ওই জমি বাগ করি তাহলে কি রাস্তা সহ বাগ করব নাকি রাস্তা বাদ দিয়ে বাগ করব, আর ওই রাস্তার উপর দিয়ে কোনো ঘরবাড়ি বানানো ঠিক হবে কি না। অনেকে বলে যে যে ঘরবাড়ি বানালে সমস্যা নাই, কারণ সরকার কোনো আর এই জমি কখনো আর এই জমি নিতে আসবে না। এখন আমরা কি করব দয়া করে জানাবেন। বিষয়টা হলো আপনি, আমার মনে হয় প্রশ্ন থেকে আমি যেটা বুঝতে পারছি, পাকা যে রাস্তাটা একবারে পাকাই যেটা হয়ে গেছিলো এটাই এখন বন্ধ হয়ে গেছে, এইটা দিয়েই এখন চলাচল করে না। আপনার বাড়ির পিছন দিয়ে নতুন রাস্তা হয়েছে, ওই নতুন রাস্তা দিয়েই চলাচল করে। এখন এটা আসলে মৌখিকভাবে এরকম বলা সম্ভব হয়ে ওঠে না, কারণ এটার জন্য আপনি যেটা করবেন, সরকার এখন রাস্তাগুলো কোথায় রাখছে, আপনি যে অফিস আছে আপনার দলিল ফর্সা এবং নকশা সহকারে নিয়ে ওখানে সর্বশেষ লেটেস্ট জরিপে রাস্তাটাকে কোথায় দেখাইছে, আগের রাস্তাটা কি রাখছে না রাখে নাই, এগুলি দেখে ওখানে সিদ্ধান্ত নিতে হবে। যদি আগের রাস্তাটা সরকার তার দেখা গেছে যে খাসের মধ্যে নিয়ে নেয়, তারপর তাকে আপনি ওখানে বাড়িঘর করলেই সমস্যা হবে। আর যদি খাসের মধ্যে না নিয়ে যায়, ব্যক্তিগত জায়গার মধ্যে থাকে, আপনারা নিজেরা রেকর্ড করা এটারে নিতে পারেন, তাহলে তো আর ওখানে বাড়িঘর করলে সমস্যা হবে না। এই জন্য এই কাগজপত্রগুলো নিয়ে আপনি সেটেলমেন্ট অফিসে গিয়ে দেখবেন যে আসলে এখন রাস্তা কোনখানে কত ফিট চৌড়া রাখছে, তাহলে সরকারের ওই রাস্তাটা ছেড়ে অন্যান্য জায়গায় আপনি বাড়িঘর করলে আর সমস্যা হবে না। একবার যদি সরকারের জায়গায় বাড়িঘর করে ফেলেন তাহলে কিন্তু আবার পরবর্তীতে এগুলি ভাঙার একটা প্রশ্ন চলে আসবে। এই জন্য একটু সতর্কতার সাথে আগেভাগে দেখে একটু সিদ্ধান্ত নেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ রাব্বানী আহমেদ সাহেব, সার্ভেয়ার, আপনি জানতে চেয়েছেন স্যার, পিতার আগে পুত্র মারা গেলে পুত্র যদি সম্পদ না পায় তাহলে উত্তরাধিকার অ্যাপে যে জমির অংশ দেখাচ্ছে জানাবেন প্লিজ, রাজশাহী থেকে। আচ্ছা, আপনি বলতে চাইতেছেন এই কথা যে আমরা তো বলতেছি যে পিতার মৃত্যুর আগেই তার সন্তান যদি মারা যায় ওই সন্তান সম্পত্তির অংশীদার পাবে না, কিন্তু আপনি বলতেছেন এটা উত্তরাধিকারের যে অ্যাপস আছে এটা আমাদের কাছেও আছে, আমরা দেখি যে ওই অ্যাপসে মৃত পুত্র, মৃত মেয়ে, এরকম মৃত সন্তানের কথা এরকম দেখাইতেছে। আপনি বললেন দেখাইতেছে কেন? দেখাবে এই জন্য যে যেহেতু আমাদের রাষ্ট্রীয় আইনে ওইভাবে সম্পদটা দেওয়া হইতেছে, ইসলামী আইনে যদিও দেওয়া হইতেছে না, কিন্তু রাষ্ট্রীয় আইনে যেহেতু দেওয়া হইতেছে, আর রাষ্ট্র এই অ্যাপসটা করতে ওইভাবে রাষ্ট্রীয় আইনটাকে সামনে রেখেই করছে, যার কারণে এটা এইভাবে উত্তরাধিকারের ওই অ্যাপসে এটা আসতেছে, এছাড়া আর অন্য কিছু না। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ইমরান হাওলাদার সাহেব, স্যার যদি 3.67% হয় তাহলে 0.67-তে কত তিল হবে? তিলের দুইটা বিষয় আছে। একটা তিল হলো যদি জমির স্পেসিফিক নির্দিষ্ট কিছু জমি বোঝানোর জন্য ব্যবহার হয়, তাহলে এরকম সাধারণত প্রায় 3 ফিট বাই 3 ফিট জমি হইলেও 1 তিল, এরকম 40 তিলে হয় 1%। তিল মেইনলি যেটা ব্যবহার হয় সেটা হলো পর্সা থেকে সম্পত্তি বের করার জন্য ব্যবহার হয়, হিস্সা বন্টনের জন্য, এরকম যেটা ৭৬,৮০০ তিলে ১১৬ আনা। আমি ওইদিকে না যাইয়া আপনার প্রশ্নেরই সরাসরি উত্তর দিই, যেহেতু 0.67 তিলে কত শতাংশ এই কথা আপনি বের করবেন এভাবে, যেহেতু 1% হইল 40 তিল, এখন আপনি 0.67কে 40 দ্বারা গুণ করবেন, তাহলে আপনার 0.67তে কত তিল এ কথা বের হয়ে যাবে। আমি গুণ করছি এখানে 0.67কে যখন 40 দ্বারা গুণ করা হয়েছে 26.80 তিল, অর্থাৎ আপনার প্রশ্নের সরাসরি উত্তর হইল 0.67তে 26.80 তিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন যে স্যার সঞ্জীব কুমার দাস, যে স্যার দলিলে কতটুকু সম্পত্তি আছে বুঝবো কেমন করে? আর দলিলে লেখা আছে আরএস খতিয়ান নং এবং দাগ নং, যেমন খ ব্যক্তি একটি জমিন কেনার সময় ক ব্যক্তির নিকট হতে আরএস রেকর্ড মূলে সাবকবলা দলিল মূলে কিনেছে, দলিল নং একটা দিলেন 551, 1 বছর পর খ ব্যক্তিটি 1 বছর পর আরেকজনের কাছে অর্থাৎ গ ব্যক্তির নিকট বিক্রি করে দিলেন। এই ব্যক্তিটির দলিলের মধ্যে ওই খ ব্যক্তির দলিলের 551 নং দলিল লেখাটি নাই, শুধু আরএস রেকর্ড ও দাগ নং লেখা আছে, 551 নং দলিল লেখাটি নাই। এখন এই দলিলটি কি বৈধ হবে না অবৈধ না হবে না, এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন। আসলে একটা দলিল যখন হওয়ার ন্যূনতম পিছনের 25 বছরের মধ্যে জমির ধারাবাহিক মালিকানার বিবরণ থাকতে হয়। এটা হলো জমির ওই যে
ধারাবাহিকতা যে বর্ণনা করতেছে এই জিনিসটার মধ্যে এখানে থাকতে হয়। কোনো কারণে যদি কোনো একটা বায়া দলিল সে লেখে নেয়, এটা যে একবারে দলিল বাতিল হয়ে যাবে বিষয়টা এরকম না। এটারই দলিলের একটা পয়েন্ট আছে কৈফিয়ত, ওখানে যদি একবার লিখে দেয় যে দেখা গেছে যে এই কারণে আমরা এটা উল্লেখ করতে পারলাম না বা ভুলবশত রয়ে গেছে, তাহলে হয়ে গেছে। আর যদি নাও হয়, যেহেতু এই দলিলের মূল টার্গেট হলো অমুক ব্যক্তির কাছ থেকে অমুক ব্যক্তির কাছে যাচ্ছে, পিছনের ইতিহাসটা যত ভালো বলতে পারবে, আমরা তো বলি 25 বছর, আপনি দেখবেন অনেক সময় 100-150 বছরেরও ইতিহাস পিছনের দলিলে বলা আছে, যত বলতে পারবে ভালো। এখন কোনো কারণে দলিল লেখকের সামনে ওই দলিলটা হয়তো ছিল না, যার কারণে সে এইটা দেখাইতে পারে নাই, কিন্তু যেই যে রেকর্ড মূলে মালিক এগুলি দেখাইছে, এটা উল্লেখযোগ্য, কোনো সমস্যা নাই। দলিলটা এখন দলিলটা বৈধই হবে, দলিলটা ঠিকই হবে। এটার জন্য যে কেউ চ্যালেঞ্জ করে যে ওই দলিলের নাম নাই কেন, নাই, যদি একান্ত দরকার হয় কেউ চ্যালেঞ্জ করে, এটাকে সংশোধন করে আবার ওই নামটা আনাও যাবে, এটা কোনো সমস্যা নাই। বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় দলিলটা বৈধ হবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন তাম্মি খাতুন সাহেব, আপনি জিজ্ঞাসা করেছেন যে মোহাম্মদ বাবর আলী, আপনার ওইটা খুব সম্ভবত নাম, আপনি মোহাম্মদ বাবর আলী জেলা কুষ্টিয়া থেকে। আমার প্রশ্ন, 2 দাগে 2 জন সমান সমান মালিক, বোক দখল 2 জন, 2 দাগে, একজন তার বোক দখলের পুরো অংশ বিক্রি করে দিয়ে অন্যজনের বোক দখলের দাগের অংশ বিক্রি করতে পারবে কিনা? এটা খুব সহজ প্রশ্ন, যেহেতু 2 জন 2 দাগে মালিক, 2 জন 2 দাগে বলছেন, বোক দখলও আছে, একজন তার বোক দখলের পুরো অংশ বিক্রি করে দিছে। এখন তো তার অংশ বিক্রি করার পরে সে তো আর কোনো অবস্থায় সুযোগ রাখে না যে অন্যজনের বোক দখলের অংশটাও বিক্রি করবে। হ্যাঁ, ও এটা স্বাভাবিকভাবে পারবে না। কেউ যদি না জানার কারণে কিনেও, তাও তার এরকম কেনাটা সঠিক হবে না। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মাহমুদুল শফি সাহেব, আপনি জানতে চেয়েছেন, আমার প্রশ্ন, জমির বায়না দলিল রেজিস্ট্রি করার পর যখন সব টাকা পরিশোধ করে দেওয়া হয়, তখন কি আবার সাবকবলা দলিল করে পুনরায় রেজিস্ট্রি করতে হয়? যে অবশ্যই, আপনি বায়না দলিল করছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, এই বায়না দলিলের যখন দেখা গেছে যে সময়টা শেষ হয়ে যাবে বা সময়ের ভিতরেই তো করতে হবে, এরপরে অবশ্যই একটা সাবকবলা দলিল আপনাকে পুনরায় করতে হবে। এর নিয়ম পদ্ধতি জানতে চেয়েছেন। হ্যাঁ, নিয়ম পদ্ধতি তো আপনি এই কোর্টের মাধ্যমে স্বাভাবিক যে সাক্ষী রেখে ওটা দলিল লেখিকগণ যাবতীয় জিনিসটাই আপনাকে ফর্মালিটি ওইভাবে করেই দেবে। আপনাকে অবশ্যই সাবকবলা দলিলটা করতে হবে, নিয়ম পদ্ধতি ওনারাই আপনাকে ওইভাবে লেখে পদ্ধতির মধ্যে এনে সবার স্বাক্ষর নিয়ে ওইভাবেই কাজটা করবে, এটা কোনো জটিল বিষয় না। এরপরে বলছেন, করলে আগের বায়না দলিলটির কি হবে? আগের বায়না দলিল আর থাকবে না, ওইটা এমনি আপনার কাছে পড়ে থাকবে যে বায়না করছিলাম এক সময়, কিন্তু ওইটার আর কার্যকারিতা নাই। মূল দলিল করার পরে মূল দলিলটা দিয়েই সব কাজ হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ নাইমুল্লাহ সাহেব, মিরসরাই চট্টগ্রাম থেকে, বাড়ির কিছু জায়গা অন্যের নামে আরএস রেকর্ড হয়েছে, এতে পরবর্তীতে কোনো সমস্যা হবে কি না? এতে পরবর্তীতে অবশ্যই সমস্যা হইতে পারে। ওরা ওই আরএস রেকর্ড মূলে দাবি করতে পারে, ওরা ওই আরএস রেকর্ড মূলে আপনাকে ওখানে কোনো প্রবেশাধিকার, কোনো ভবন নির্মাণে, যেই কোনো কিছুতে এরকম বাধা দিতে পারে। এই জন্য যদি এটা ভুলবশত হয় সংশোধন করে নিতে হবে। যদি ওরা নিজের থেকে কোনো ডকুমেন্ট পেশ করে তাহলে দেখা গেছে যে আদালতের মাধ্যমে হোক, সেটেলমেন্ট কোর্টের মাধ্যমে হোক, এটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি এখন চুপচাপ বসে থাকেন, অবশ্যই ভবিষ্যতে সমস্যা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের ধারাবাহিক এভাবে প্রশ্নোত্তর পর্ব থেকে অন্যান্য ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।